নতুন এক জায়গা, নতুন একটি জীবন, কিন্তু সবকিছু কি আদৌ নতুন? কারণ কিছু বাড়ি শুধু দেয়াল আর ছাদ নয়, দেয়ালের ফাঁকে লুকিয়ে থাকা অতীতের কান্না আর অসমাপ্ত মৃত্যুর ধ্বনি। মাটিয়ানাক এক শিশু হারিয়ে যাওয়ার শুধু গল্প নয়, এটা সেই শিশুর গল্প যে ফিরে এসেছে নিজের খেলনাগুলো নিয়ে। কিন্তু এবার ওর খেলার সঙ্গী হবেন আপনি। সে এখনো অপেক্ষা করে দরজার ওপাশে। আর একবার যদি খেলা শুরু হয়, সেটা আর খেলা থাকে না, সেটা হয়ে যায় বেঁচে থাকার লড়াই। তো আজ আমরা এমনই একটি রোমাঞ্চকর মুভির গল্প নিয়ে চলে আসলাম। চলুন ডুবে যাই এই ভয়ঙ্কর মুভির গল্পটিতে। মুভির শুরুতে আমরা অ্যান্ডি নামের একটি বাচ্চা ছেলেকে দেখতে পাই। তার বাবা তার চোখের সামনে প্রজেস্ট হয়ে নিজের গলা কেটে মারা যায়। তখন অ্যান্ডির মা সেখানে আসে, তখন সেও প্রজেস্ট হয়ে যায় আর তার ঘাড় মটকে যায় এবং সেজন্যই সেখানেই সে মারা যায়। এরপর অ্যান্ডি তাড়াতাড়ি তার বোনের রুমের দিকে যেতে লাগে, যেখানে তার বোন তার কাছে আসতে বারণ করে। কিন্তু ততক্ষণে তো অ্যান্ডি তার বোনের রুমের ভিতর ঢুকে গিয়েছিল, আর আমরা তখনই সেই রুমের দরজাটি নিজে থেকে বন্ধ হয়ে যেতে দেখতে পাই এবং আমরা শুধু একটি চিৎকারের শব্দ শুনতে পাই। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে একটি অরফানেজ দেখানো হয়, যেখানে কিছু বাচ্চা ফুটবল খেলছিল। তাদের মধ্যে একটি বাচ্চার নাম ছিল বনি। সে এমন ভাবে ফুটবলে কিক করে যে সেই বলটি পাশের একটি পরিত্যক্ত কেবিনে ঢুকে যায়। এরপর বনি টিমি নামের একটি ছেলেকে বলটি আনার জন্য বলে, কিন্তু টিমি সেখানে একা যেতে ভয় পাচ্ছিল, এর জন্যই সেখানে যাবে না বলে দেয়। বনি টিমিকে জোর করে সে কেবিনে বল আনতে পাঠাচ্ছিল। তখনই সেখানে মিস ইনা চলে আসে, যে অরফানেজের কেয়ারটেকার ছিল। মিস ইনা বুঝে গিয়েছিল যে সব বাচ্চারা সেই পরিত্যক্ত কেবিনে যেতে ভয় পাচ্ছে, এজন্যই সে নিজেই কেবিন থেকে বল আনতে যায়। আর কিছুক্ষণ পর মিস ইনা সেই কেবিন থেকে বেরিয়ে সব বাচ্চাদের ভয় দেখায়। এর পরের দিন আমরা ইনার বয়ফ্রেন্ড জাকা আর তার কলিগ সিটিকে দেখতে পাই। এরা তিনজন অরফানেজের জিনিস কেনাকাটা করতে এসেছিল একটি দোকানে। এরপর তারা যখন দোকান থেকে গাড়ি করে ফিরছিল, তখন তারা সামনে অনেক ভিড় দেখতে পায়। এর জন্যই তারা সেখানে থাকে একটি লোককে এই ভিড়ের কারণ জিজ্ঞেস করলে বলে যে সামনের একটি ঘরে পুরো পরিবার মারা গিয়েছে, আর এটাই সেই ঘর ছিল যেটা আমরা মুভি শুরুতেই বলেছি। আর এই ফ্যামিলিতে অ্যান্ডি নামে সেই বাচ্চাটি ছিল। পরের দিন আমরা অ্যান্ডি আর একটি পুলিশ অফিসারকে দেখতে পাই, যে অরফানেজে অ্যান্ডিকে ছাড়তে এসেছিল। এখানে আমরা দেখতে পাই রোজমান কম প্রাইসের কথা শুনে অ্যান্ডিকে সেই অরফানেজে রাখতে চায় না, কিন্তু তখনই সেখানে ইনা আসে। সে অ্যান্ডির দায়িত্ব নিতে রাজি হয়। এরপর রাতে ডিনার টেবিলে সব বাচ্চাদের সাথে অ্যান্ডির পরিচয় করিয়ে দেয়, কিন্তু হঠাৎ তখন সেখানে লাইট চলে যায়। লাইট চলে যাওয়ার পর রোজমান বলে যে ফান্ডস এতই কমে গিয়েছে যে লাইটের বিল দিতে পারবে না। ডিনারের পর আমরা ইনাকে তার রুমে দেখতে পাই, যে একটি বক্স থেকে একটি লকেট বের করে। সেই লকেটে তার বাবা মায়ের ছবি ছিল। আসলে ইনা অরফানেজে ছোটবেলা থেকেই থাকতো, এর জন্যই তার এই অরফানেজের প্রতি এত টান। এরপর আমরা মাঝরাতে টিমিকে ওয়াশরুমে যাওয়ার জন্য উঠতে দেখতে পাই। সে ওয়াশরুমে যেতে ভয় পাচ্ছিল বলে সে বনিকে ডাকে, কিন্তু বনি ঘুম থেকে ওঠে না। এই জন্যই টিমি একা একাই একটি ক্যান্ডেল নিয়ে ওয়াশরুমের দিকে যেতে লাগে। তখনই সে অ্যান্ডিকে অরফানেজের মেন গেটে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। এরপর টিমি অ্যান্ডিকে ভিতরে যেতে বলে, আর টিমি সেই দরজাটি বন্ধ করে দেয়, কিন্তু সেই দরজাটি আবার নিজে থেকেই খুলে যায়। টিমি এসব দেখে আরো অনেক ভয় পেয়ে যায়। তখনই আমরা দেখতে পাই টিমির মুখের পাশে একটি আত্মাকে, যে টিমির ক্যান্ডেলটি ফু দিয়ে নিভিয়ে দেয়। ভয় টিমি সেখান থেকে পালাতে থাকে আর অ্যান্ডিকে ডাকতে থাকে। তখনই সেখানে রোজমান চলে আসে। সে টিমিকে বকা দিয়ে ঘরে পাঠিয়ে দেয়। এরপর টিমি নিজের রুমে ফিরে আসে। এখানে এসে দেখতে পায় অ্যান্ডি বাইরে ছিল না, বরং নিজের বিছানায় ঘুমাচ্ছে। এর পরের দিন সকালে সব বাচ্চারা খেলার জন্য বাইরে আসে, আর এখানে টিমি সব বাচ্চাদের কাল রাতের ইনসিডেন্টের কথা বলে। এরপর থেকে সব বাচ্চারা অ্যান্ডিকে সন্দেহর চোখে দেখতে লাগে, আর সবাই অ্যান্ডির সাথে কথা বলা এবং খেলা বন্ধ করে দেয়। আমরা দেখতে পাই অ্যান্ডি একা উদাস হয়ে দাঁড়িয়েছিল। তখন সেখানে ইনা চলে আসে। ইনা তাকে বলে যে আমিও তোমার মতন অরফানেজে ছিলাম। আমি যখন অরফানেজে এসেছিলাম তখন আমাদের কেয়ারটেকার খুবই রাগী ছিল, কিন্তু আমি একদমই রাগী না। এইসব বলে ইনা অ্যান্ডিকে সান্ত্বনা দিতে থাকে, আর বলে যে সব বাচ্চারা খুবই তাড়াতাড়ি তোমার বন্ধু হয়ে যাবে। এরপর ইনা অ্যান্ডির মন ঠিক করার জন্য তার সাথে অ্যান্ডিকে মার্কেটে নিয়ে যায়। আর ইনা তার সেই লকেটটি সেল করতে এসেছিল, যেটাতে তার বাবা মায়ের ফটো ছিল। সেই দোকানের ওনার মিস্টার রয় ইনাকে বলে যে সেই পুরনো লকেটের জন্য এত বেশি অর্থ দিতে পারবে না। এটা শুনে ইনা দোকান থেকে ফিরে আসতে যাবে, তখনই অ্যান্ডি সেই লোকটির দিকে অদ্ভুতভাবে তাকায়। তারপর মিস্টার রয় ইনাকে ডেকে সেই লকেটটি ডাবল দাম দিতে রাজি হয়। ইনা এর জন্য অনেক খুশি হয়। এরপর সেই সব জিনিসপত্র এবং সব বাচ্চাদের জন্য চকলেট নিয়ে অরফানেজে ফিরে যায়। অন্যদিকে আমরা বাকি বাচ্চাগুলোকে দেখতে পাই, তারা টিমিকে জবরদস্তি সেই পরিতপ্ত কেবিনে ঢুকিয়ে বন্ধ করে দেয়। টিমি যখন ভিতরে ছিল তখন সে শুনতে পায় যে তাকে কেউ ভয়ঙ্করভাবে তার নাম ধরে ডাকছে। এর জন্য টিমি ভয় পেয়ে বাইরে বেরিয়ে আসে। আর এটা
এটা দেখে বাকি বাচ্চারা হাসতে লাগে। তখনই সেখানে ইনা আর অ্যান্ডি চলে আসে আর সব বাচ্চাদেরকে চকলেট দিতে লাগে। এরপর ইনা বাকি জিনিসপত্র নিয়ে ভিতরে চলে যায় আর এখানে সব বাচ্চারা নিজেদের চকলেট খেতে লাগে। তখনই সেখানে একটি কুকুর চলে আসে। সেই কুকুরটি অ্যান্ডিকে দেখে চিল্লাতে থাকে, কিন্তু তখন অ্যান্ডি সেই কুকুরের দিকে অদ্ভুতভাবে তাকায়। তখনই সেই কুকুরটি সেখান থেকে পালিয়ে যায়। বাকি বাচ্চারা অ্যান্ডিকে এরকম করতে দেখে ফেলে, এর জন্যই তারা অ্যান্ডিকে ভুল ভাবতে থাকে। এরপর আমরা রাতে টিমিকে দেখতে পাই। তার ঘুম আবারও মাঝরাতে ভেঙে গিয়েছিল আর তখনই সে আবারও অ্যান্ডিকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। এবার টিমি সবাইকে জাগায়। এরপর অ্যান্ডিকে আমরা দরজার বাইরে যেতে দেখতে পাই আর বাকি বাচ্চারাও তার পিছু পিছু যেতে লাগে। অন্যদিকে আমরা ইনাকে দেখতে পাই, যার হঠাৎ ঘুম ভেঙে যায় আর সে তার রুমে একটি মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। তার চেহারা এবং জামাতে রক্ত লেগেছিল। সেই মেয়েটি ইনাকে দেখে একটি কথাই বারবার বলতে থাকে, সেটা হলো অলরেডি। আর সে ব্যাপারটা নিজের স্বপ্ন ভেবে শুয়ে পড়ে। কিন্তু আমরা দেখতে পাই ইনার পিছনে একটি আত্মা ছিল যে ইনার বিছানায় শুয়েছিল। অন্যদিকে সব বাচ্চারা অ্যান্ডির পিছু করতে করতে বাইরে এসে গিয়েছিল আর তারা সেই কেবিনের কাছে গেলে কেউ একজন বনিকে সেই কেবিনের ভিতর টেনে নিয়ে যায়। বনি সেই কেবিনের দরজাটি খোলার চেষ্টা করতে থাকে, কিন্তু সেই কেবিনের দরজাটি লক হয়ে গিয়েছিল। এরপর বনি সেই কেবিনের মধ্যে একটি বৃদ্ধ মহিলার আত্মাকে দেখতে পায়। সে বনির দিকে আসছিল। বনি ভয়ে দরজাটি জোরে জোরে ধাক্কা দিতে থাকে। তখন সেই বৃদ্ধ মহিলার আত্মাটি বনির অনেক কাছে চলে আসে আর ইনা বনির চিৎকার শুনে কেবিনের কাছে চলে আসে এবং সে বনিকে সেই কেবিন থেকে বের করে নেয়। এরপর সিন শিফট হয়ে মেয়েদের রুমে দেখানো হয়। তাদের রুমের দরজা নিজে থেকেই খুলে যায় আর দরজা খোলার শব্দ শুনে সব মেয়েরা ঘুম থেকে উঠে পড়ে। এরপর তারা একটি আত্মাকে তাদের দিকে এগিয়ে আসতে দেখতে পায়, যে আত্মাটিকে ভালোভাবে বোঝা যাচ্ছিল না, শুধু একটি কালো অবয়ব দেখা যায়। এরপর সে আত্মাটি তাদের রুমে ঢুকে যায়। সব মেয়েরা চিৎকার করে সে রুম থেকে পালাতে থাকে। এত শব্দ শুনে রোসমান সেখানে আসে। এরপর রোসমান তাদেরকে বলে যে এটা শুধু তোমাদের ভুল ভাবনা। এইসব বলে সে সবাইকে নিজেদের রুমে গিয়ে শুয়ে পড়তে বলে। এর পরের দিন সকালে আমরা অরফানেজে রিটা নামের একটি মহিলাকে আসতে দেখতে পাই, যে রোজমানকে ডোনেশন দিতে এসেছিল। অন্যদিকে বনি দেয়ালে ড্রয়িং এর নিচে রোসমানের নাম লিখে দেয় আর সে ড্রয়িংটি দেখে হাসতে লাগে। তখন অ্যান্ডি সেখানে আসে। তখন সেও ড্রয়িংটি দেখে হাসতে থাকে। এরপর সেখান থেকে সবাই চলে যায় আর সেখানে শুধু দাঁড়িয়ে থাকে অ্যান্ডি। তখনই সেখানে রোসমান চলে আসে আর অ্যান্ড্রিকে সে ড্রয়িং এর সামনে দাঁড়িয়ে থাকতে দেখে ভাবতে থাকে যে অ্যান্ড্রি হয়তো এই ড্রয়িংটি বানিয়েছে। এরপর রোসমান রেগে গিয়ে অ্যান্ড্রিকে মারতে থাকে। তখনই সেখানে ইনা এসে অ্যান্ড্রিকে বাঁচিয়ে নেয়, কিন্তু তখনই অ্যান্ড্রি রোসমানের দিকে খুবই অদ্ভুতভাবে দেখে আর কিছুক্ষণ পর রোসমানের হঠাৎই শরীর খারাপ হয়ে যায়। এরপর ইনা রোসমানকে সেই ঘরে নিয়ে শুয়ে দেয় আর ইনা ড্রয়িংটি মুছতে থাকে। তখনই সেখানে জাকা চলে আসে আর ইনাকে হেল্প করতে থাকে। অন্যদিকে বিছনায় শুয়ে থাকা রোসমান নিজের কীর্তিকর্মের জন্য অনুতপ্ত বোধ করে। সে বুঝতে পারে যে অ্যান্ডিকে মারা উচিত হয়নি, এজন্যই সে যে লাঠি দিয়ে অ্যান্ডিকে মেরেছিল সেটাকে সে ভেঙে ফেলে। তখনই রোসমানের মনে হয় যেন তার নাম ধরে তাকে কেউ ডাকছে, কিন্তু সে রুমে কাউকে দেখতে পায় না। রোসমান বুঝতে পারে যে এই শব্দটি সিঁড়ি দিয়ে আসছে, এর জন্যই টর্চ নিয়ে সিঁড়ি চেক করতে যায়। হঠাৎই সেই টর্চ নিজে থেকেই বন্ধ হয়ে যায় আর তখন রোসমান আবার টর্চটিকে চালু করে। তখন সে তার সামনে একটি আত্মাকে দেখতে পায়। অন্যদিকে ইনার রুমে ইনার ঘুম ভেঙে যায়। তার মনে হচ্ছিল যেন তার কানের কাছে কেউ ডেড ডেড বলে যাচ্ছে। সেভাবে শব্দটি হয়তো কাবার থেকে আসছিল, এজন্যই সে কাবারটি খোলে, কিন্তু সে কাউকে দেখতে পায় না। যখন সে কাবারটি বন্ধ করে তখন সে তার সামনে একটি লোকের আত্মাকে দেখতে পায়। সে হঠাৎ গায়েব হয়ে যায়। ইনা অনুভব করে যে তার বিছানায় একটি মহিলা বসেছিল, যে একই কথা বারবার বলছিল, সেটা হলো রান রান। তখন সেই মহিলাটি সেখান থেকে গায়েব হয়ে যায়। এরপর হঠাৎ ইনা বাইরে চিৎকারের শব্দ শুনতে পায়। এই চিৎকারের শব্দটি স্মৃতি ছিল আর তখনই ইনা বাইরে যায়। তখন সে বাইরে রোজমানের মৃতদেহ পড়ে থাকতে দেখে। রোজমানকে কে যেন মেরে ফেলেছে, তার পা উল্টো দিকে ঘুরেছিল। তখনই কোনো একটি শক্তি স্মৃতিকে ঘরের ভিতর টেনে নিয়ে চলে যায়। এরপর যখন স্মৃতির রুমে সবাই ঢুকে তখন সেখানে সবাই স্মৃতির লাশ পড়ে থাকতে দেখতে পায়, কিন্তু যখন ইনা রুমের সাইডে দেখে তখন সে স্মৃতিকে ভয়ে বসে থাকতে দেখতে পায়। স্মৃতি মারা যায়নি, সে বেঁচে আছে। তখন সামনে থাকা ডেড বডিটা নিজে থেকে গায়েব হয়ে যায়। এত কিছু হওয়ার পর স্মৃতি ওই অরফানেজ ছেড়ে চলে যাচ্ছিল আর সে ইনাকেও সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু ইনা সব বাচ্চাদেরকে ছেড়ে কোথাও যেতে চাইছিল না, এজন্যই ইনা সব বাচ্চাদের সাথে থাকবে ডিসাইড করে। এরপর ইনা তার নিজের রুমে আসে। তখন সব বাচ্চারা ইনাকে বলতে থাকে যে অ্যান্টি আসার পর থেকে এখানে অদ্ভুত জিনিস ঘটতে শুরু করেছে, তাকে যেন এখান থেকে বের করে দেওয়া হয়। এসব শুনে বিরক্ত হয়ে ইনা সেখান থেকে চলে যায়। এর পরের দিন আমরা ইনাকে রোজমানের ঘরে দেখতে পাই, যেখানে ইনা একটি নিউজ পেপার দেখতে পায়। সেখানে অ্যান্ডির পরিবারের মার্ডারের ব্যাপারে লেখা ছিল। এরপর ইনা ভালো করে অ্যান্ডির বাবা মা আর বোনকে দেখে। ইনা বুঝতে পারে যে
সেদিন রাতে যে মেয়েটির আত্মাকে দেখেছিল আসলে সেটা অ্যান্ডির বোনের আত্মা ছিল। এর আগের দিন রাতে যাদের আত্মাকে দেখতে পেয়েছিল সেটা অ্যান্ডির বাবা মায়ের আত্মা ছিল। এরপর রাতে ইনা সব বাচ্চাদের সাথে শুয়ে পড়ে কারণ সে আত্মাগুলিকে ভয় পাচ্ছিল। কিছুক্ষণ পর ইনার ঘুম ভেঙে যায় আর তার মনে হয় যে মেন ডোরের সামনে কেউ দাঁড়িয়ে আছে। এরপর ইনা একটি ছুরি নিয়ে বাইরে যায়। তখন সে অরফানেজের ছাদে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। এসব দেখে ইনা তাড়াতাড়ি ঘরের ভিতরে ঢুকে যায় আর মেন ডোরটি লক করে একটি জায়গায় বসে পাহারা দিতে থাকে। কিছুক্ষণ পর ইনার চোখ আবারও লেগে যায় আর সকালে জাকা এসে ইনাকে ঘুম থেকে ওঠায়। ইনা ভয় পেয়ে জাকার দিকে ছুরি ধরে কিন্তু হঠাৎ ইনা অজ্ঞান হয়ে যায়। এরপর যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে নিজের সামনে জাকা আর রিটাকে দেখতে পায়। রিটা ইনার কাছে থাকা ডিসিশন নেয় আর সে বাচ্চাদের খেয়াল রাখতে ইনাকে হেল্প করবে। এরপর রাতে যখন জাকা ঘরে ছিল তখন সে অ্যানা নামের একটি মেয়েকে দেয়ালে প্রজেস্ট অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখতে পায় আর সেই মেয়েটি বারবার একটি কথাই বলছিল, সেটা হলো অলরেডি ডেড রান। জাকা কোনো রকমে সবাইকে ঘুম থেকে তুলে পালাতে গেলে সেই মেয়েটি তার উপর আক্রমণ করে দেয়। রিটা এখানে অ্যানার উপর কিছু মন্ত্র পড়ে ঠিক করে দেয়। এরপর জাকাকে ছেড়ে দেয়। অন্যদিকে আমরা বনিকে প্রজেস্ট হয়ে যেতে দেখতে পাই আর সে রিটার উপর আক্রমণ করে দেয় কিন্তু কোনো রকমে বনের উপর মন্ত্র পড়ে তাকে অজ্ঞান করে ফেলে। এরপর এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়ে পুলিশ অফিসারকে দেখানো হয়। সে অ্যান্ডির কেসটি ইনভেস্টিগেশন করছিল। সেই পুলিশ অ্যান্ডির একটি কাকার নাম্বার পেয়ে যায়। এরপর সে অ্যান্ডির কাকাকে ফোন করে। সে অ্যান্ডির কাকার সাথে কথা বলে। তার কাকার কাছে এমন একটি কথা জানতে পারে যেটা শুনে সে তাড়াতাড়ি অরফানেজের দিকে যেতে থাকে। অন্যদিকে ইনা আর জাকা অ্যান্ডির ঘরে ইনভেস্টিগেশন করতে যায়। তারা ঢুকে দেখতে পায় যে সেই রুমের চারদিকে রক্ত লেগেছিল। এরপর জাকা একটি লকেট খুঁজে পায় আর তখনই ইনা যখন এই লকেটটিকে টাচ করে সে একটি ভিশন দেখতে পায়। এই ভিশনে ইনা সেই দিন পৌঁছে গিয়েছিল যেদিন অ্যান্ডির ফ্যামিলির মার্ডার হয়েছিল। এখানে আমরা মুভির শুরুর সিন দেখতে পাই কিন্তু তখন ইনা কিছু শব্দ শুনতে পায় আর সেই শব্দে একটা জিনিসই বারবার বলছিল, সেই কথাটি হলো অলরেডি ডেড রান। এরপর ইনা অ্যান্ডিকে তার বোনের ঘরে দৌড়ে যেতে দেখতে পায়। ইনা সেই রুমে যায় যেখানে সে অ্যান্ডির বোনের লাশ পড়ে থাকতে দেখতে পায়। ইনা এই বিষয়টিতে খুবই ডিস্টার্ব ফিল করে আর অনেক জোরে জোরে চিৎকার করতে থাকে। এরপরের দিন আমরা ইনাকে বিছানায় শুয়ে থাকতে দেখতে পাই যার সামনে জাকা আর রিটা বসেছিল। জাকা ইনাকে বলে যে সে অ্যান্ডির ঘরে অজ্ঞান হয়ে গিয়েছিল। এরপর জাকা তাকে অরফানেজে ফেরত নিয়ে আসে। কিছুক্ষণ পর ইনা আর জাকা পুলিশ স্টেশনে যায় যাতে তারা অ্যান্ডির কেসের বিষয় নিয়ে কথা বলতে পারে। তারা সেই পুলিশ স্টেশনে অন্য একটি পুলিশকে দেখতে পায় যে কেসের ব্যাপারে কিছুই জানতো না। এরপরে ইনা পুলিশ স্টেশনে কিছু বক্স দেখতে পায় যেটা রিটা অরফানেজে ডোনেট করেছিল। এরপর পুলিশ অফিসার বলে যে এই বক্সগুলোকে রিটা নামের কেউ নিতে আসেনি আর এই শহরে রিটা নামের কোনো মহিলা ছিল না। আর এসব শুনে ইনা আর জাকা চমকে যায় আর তারা তাড়াতাড়ি অরফানেজের দিকে যেতে থাকে। অন্যদিকে আমরা সে পুলিশ অফিসারটিকে দেখতে পাই যে অ্যান্ডির কেসটি ইনভেস্টিগেশন করছিল আর সে অরফানেজের কাছে পৌঁছে যায়। অরফানেজে যেহেতু লাইট ছিল না সেজন্যই সেই অফিসার একটি লাইটার জ্বালিয়ে সামনের দিকে যেতে থাকে। আর যখন ইনা আর জাকা অরফানেজে পৌঁছে যায় তখন তারা বুঝতে পারে যে এখানে কিছু গড়বড় হচ্ছে। এজন্যই তারা অরফানেজের ভিতরে ঢুকে দেখে যে চারদিকে অনেক ক্যান্ডেল জ্বলছিল আর বনিকে কেউ বেঁধে রেখেছিল। এরপর যখন তারা বনিকে খুলছিল তখনই আমরা তাদের দুজনের পিছনে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখতে পাই। এরপরের সিনে আমরা জাকা আর সে অফিসার এবং ইনাকে একটি ঘরে বন্দি অবস্থায় দেখতে পাই। তাদের সামনে আর কেউ নয় বরং রিটা দাঁড়িয়েছিল আর সেই দোকানের মালিক রয় দাঁড়িয়েছিল। তারা অ্যান্ডিকে একটি টেবিলে শুইয়ে রেখেছিল। এরপর রিটা ইনাকে বলে যে অ্যান্ডির ভিতরে একটি শয়তান আছে, এজন্যই সে 7টি বাচ্চাকে বলি দিতে চাইছে। এরকম করলে সে শয়তানটি খুশি হয়ে তার সব ইচ্ছা পূরণ করে দিবে। এরপর আমরা দেখতে পাই রিটা অ্যান্ডিকে মহারাজ বলে ডাকছে। তখন কোনোভাবে জাকা দড়িটি খুলে ফেলে। এরপর সে অফিসার আর ইনাকে মুক্ত করে দেয় আর ইনাকে তারা সেখান থেকে পালিয়ে যেতে বলে। রিটার একটি সাথে ইনার উপর আক্রমণ করে দেয়। ইনা ভয় পেয়ে তাকে পুরো জানে মেরে ফেলে আর সেই অফিসারের অবস্থা খুবই খারাপ ছিল। আর এখানে সে ইনাকে বলে যে অ্যান্ডির ইনভেস্টিগেশনে সে জানতে পেরেছে যে অ্যান্ডি আসলে 3 বছর আগেই মারা গিয়েছে। অ্যান্ডির মৃত্যুর পর তার বাবা মা পুরোপুরি ভেঙে পড়েছিল আর তারা অ্যান্ডিকে ফিরে পাওয়ার জন্য একটি ব্ল্যাক ম্যাজিক করে আর ব্ল্যাক ম্যাজিকটি করার জন্য একটি মহিলার থেকে সাহায্য নেয়। সেই ব্ল্যাক ম্যাজিক করা মহিলাটি আর কেউ না বরং রিটা, যে অ্যান্ডির শরীরে একটি শয়তানকে ঢুকিয়েছে। এরপরে রিটা রিচুয়াল শুরু করে আর সেই শয়তানটি প্রথমে অ্যান্ডির পরিবারকে মেরে ফেলে কারণ তারাই তাকে ডাকার জন্য রিটাকে বলেছিল। এরপর রিটা ইচ্ছে করে অ্যান্ডিকে অরফানেজে দিয়ে আসে যাতে রিটা সহজে 7টি বাচ্চাকে বলি দিতে পারে। রিটা আসলে জেনে বুঝে অরফানেজে ডোনেশন দিয়েছিল যাতে সে ইনা এবং রোসমানের চোখে ভালো হয় আর তার যখন ইচ্ছে তখনই সে এই অরফানেজে আসতে পারে। ইনা তাড়াতাড়ি সেখান থেকে বাইরে বেরিয়ে আসে। সেখানে রিটার বাকি সাথীরা তাকে ঘিরে ধরে। তখনই রিটা সেখানে এসে বলে যে এখন
তার মহারাজ রেগে গিয়েছে। এখানে ইনা নোটিশ করে যে রিটা আর তার সাথীদের গলায় যে রকেটটি ছিল সেই রকেটটি অ্যান্ডির ঘরে পেয়েছিল, মানে এরা সবাই কাল্টের মেম্বার ছিল। তখন সেখানে অ্যান্ডি আসে আর সবাই তার সামনে ঝুঁকে পড়ে। তখনই রিটা এনার দিকে এগোতে থাকে আর সে ইনার গলায় ছুরি ধরে, কিন্তু তখন সে ইনাকে না মেরে নিজেকে মেরে ফেলে। আর তখনই তার বাকি সাথীরাও শূন্যে ভেসে ওঠে আর তারাও মারা যায়। এসব দেখে অ্যান্ডি জোরে জোরে হাসতে লাগে আর সে ইনার দিকে হাত বাড়িয়ে দেয়। ইনা এরপর অ্যান্ডির হাত ধরে নেয় আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। মুভি শেষে আমরা ইনাকে বেঁচে থাকতে দেখতে পাই, কারণ ইনাই একমাত্র যে অ্যান্ডির সাথে সব সময় ছিল। খারাপ সময় তো ছিল এবং ভালো সময়ও ছিল। অ্যান্ডির ভিতরে থাকা শয়তান ইনাকে পছন্দ করে ফেলেছিল, কিন্তু সেই শয়তানটি ইনার ভিতরে থাকা আত্মাটিকে খারাপ করে দিতে চাইছিল। এর জন্যই শেষে অ্যান্ডি তার সাথে ইনাকে নিয়ে যায়। আচ্ছা, আপনাদের নিশ্চয় মনে আছে যে অ্যান্ডির পরিবারের লোকেরা সবসময় একটা কথাই বলতো, সেটা হলো অলরেডি ডেড রান। এটা তারা বারবার বলতো কারণ তাকে তারা বুঝাতে চেয়েছিল যে অ্যান্ডি আগে মারা গিয়েছে, তার থেকে দূরে পালিয়ে যাও। তো আশা করি মুভির গল্পটা পুরোপুরিভাবে আপনাদের মাঝে তুলে ধরতে পেরেছি। তো আজকের এই মুভির গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে যাবেন, কারণ আপনাদের এই একটি লাইকে আমরা পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত হব। তো অবশ্যই কেউ লাইক বাটনটিকে মিস করবেন না। আর যদি আমাদের চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল প্রেস করে দিবেন, কারণ পরবর্তীতে যখন আমরা নতুন কোনো গল্প আপলোড করব সেটার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যাবে। তো শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতন এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো গল্প নিয়ে চলে আসবো। আসসালামু আলাইকুম, টাটা।